মে মাসে দেবো, এবং মে মাসে যাকে 60 দেবো ডিসেম্বরে সে আরও 60 পাবে। তাহলে এবছরে দুটো হয়ে গেল, মানে 12 লক্ষ হয়ে গেল, প্লাস 16 লক্ষর অর্ধেক হয়ে গেল। আর বাদবাকিটা আমরা আবার মার্চের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করব নতুন বাজেটে, অথবা আমরা যেটা করব কর্মশ্রী ঠিক মতো হচ্ছে কিনা দেখতে হবে। আগে যেমন আমরা 100 দিনের কাজের হিসেব রাখতাম, এখন কি কর্মশ্রীর হিসেব আমরা রাখি? আমরা বলেছি বাইরের কন্ট্রাক্টরদের দিয়ে, বাইরের লোক না নিয়ে এসে আমাদের লোকেরা বাইরে কাজ করতে চলে যায়, আমাদের যারা পরিযায়ী শ্রমিক ফিরে এসেছেন এবং আমাদের যারা স্থানীয় মানুষ 100 দিনের কাজ করতেন, তাদের এই কাজটাতে ইনভলভ করতে হবে। আমি পঞ্চায়েত ডিপার্টমেন্ট এবং লেবার ডিপার্টমেন্টকে এটা একসাথে যুক্তভাবে কাজটা করতে বলবো, এবং প্রতি মাসে কর্মশ্রী কোথায় কি হচ্ছে, কোন জেলায় কত, পিএইচির যত কাজ হবে রাস্তায়, পিডব্লিউডির, পঞ্চায়েতের, ইরিগেশনের, কনস্ট্রাকশনের, ডেভেলপমেন্টের, বাইরের শ্রমিক না নিয়ে এসে আমাদের অনেক শ্রমিক আছে, আমাদের শ্রমিকদের কাজগুলো করান, আমাদের 100 দিনের কাজের লোকগুলোকে দিয়ে কাজগুলো করান। কন্ট্রাক্টরদের প্রথমেই বলে দেবেন যে আমার এখানে প্রচুর মানুষ আছেন যারা 100 দিনের কাজ করতেন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছে, তাই আমরা কর্মশ্রী চালু করেছি। এই কাজটা কর্মশ্রীর মধ্যে দিয়ে করতে হবে। জল স্বপ্ন প্রকল্প আমি ইতিমধ্যেই 2-3টে মিটিং করেছি, সিএস নিজেও 2-3টে মিটিং করেছেন। জল স্বপ্ন প্রকল্প কিন্তু 2025-এর ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করতে হবে। আমি কোনো কথা শুনতে চাই না। আর যতক্ষণ পুরনো অনগোয়িংগুলো শেষ না হবে আমি নতুন জমি কেনার টাকা দেব না। পাইপ পড়লে হবে না, পাইপ দিয়ে জলটা যাচ্ছে কিনা এবং জলটা পৌঁছচ্ছে কিনা আমি তখনই কমপ্লিট বলবো যখন মানুষ জলটা পাবে। আগে আমরা অনেক রাস্তা করেছি, সেন্ট্রাল গভর্নমেন্ট আগে রাস্তার জন্য টাকা দিত, এখন দেয় না 3 বছর ধরে। সেখানেও সেন্ট্রাল গভর্নমেন্টের একা টাকা নয়, আমাদেরও 40% দিতে হতো, মেনটেনেন্সও আমাদেরই করতে হতো। 3 বছর ধরে টাকা বন্ধ করে দেওয়ার পরেও আমরা পথশ্রী প্রকল্পের মাধ্যমে প্রায় 25,000 কিলোমিটার রাস্তাঘাট করেছি। বাদবাকি আমি অনুরোধ করব ডিএমদের, যদি খুবই খারাপ কন্ডিশনের থাকে কিছু গ্রামীণ রাস্তা, ইমিডিয়েট ওটাকে, আমি দেখেছি অনেক সময় লক্ষ্য করে, আপনারা কি করেন বলুন তো, কেউ কেউ পরিচিত আছে আপনাদের, তারা যে লিস্টে দেয় সেটা দিয়ে ধরে দিয়ে দেন সার্ভে না করে। আমি করব কেন সেটা? আপনার পরিচিতদের কাজ তো আমি করব না। আমি দেখব মানুষ কোথায় কোথায় মানুষকে পরিষেবা দেওয়া দরকার, সেই জায়গাগুলোকে বেছে নিয়ে আইডেন্টিফাই করে নিয়ে দরকার হলে উলগানাথন এটা আইডেন্টিফাই করে কাজটা করতে হবে। আমি পঞ্চায়েত ডিপার্টমেন্টকেও বলে দিলাম। আপনারা তো আলু ছেড়ে দিলেন প্রদীপদা, আপনি আর বেচা কেন ছেড়ে দিলেন আমায় না জিজ্ঞেস করে? এখানে মানুষ বেশি দামে কিনবে আর আপনারা ছেড়ে দেবেন ইচ্ছে মতো? না ম্যাডাম, আমরা ছাড়িনি, ওটা অন্যায় করেছিল, তার জন্য আবার ইম্পোজ করা হয়েছে যে মুহূর্তে আমাদের নজরে এসছে। তো নজরে আগে আসেনি কেন? আফটার ডেথ ইফ কামস দ্য ডাক্তার, কোনো কোনো সাহায্য হয়? কখনো কখনো এটাও হয় আমি চোখ বুজে থাকি, দেখতে পাই না, দেখেও দেখতে পাচ্ছি না, তার পেছন দিকে কিছু কারণ থাকে। পুলিশও চোখ বুজেছিল, আমি খবর পাই, আপনারা পান না।
আমার পাঞ্জাবের আলুর দিকে ইন্টারেস্ট কেন? পাঞ্জাবের আলু নেবো যখন আমার প্রয়োজন। আগে আমার বাংলার চাষিরা যে আলুটা রেখেছে সেটাকে আমি সদ্ব্যবহার করব। আর এখন থেকে অনেকে বলবে এক্ষুনি কোল্ড স্টোরেজ খালি করে দিন, নতুন আলু উঠবে। নতুন আলু উঠতে উঠতে ফেব্রুয়ারি মাস হয়ে যায়, আর এখনও শীতটা পড়েনি। বেশি শীত পড়লে আলুটা আসতে দেরি হয়, ফেব্রুয়ারির আগে পাওয়া যায় না। আমি জানি মেদিনীপুরের কিছু লোক গর্বে তার এই চক্রটার সাথে যুক্ত আছেন, যাদের সাথে পুলিশের একাংশও যুক্ত আছে। এবং বেচা তোমার আমি কিছু বলছি না, তারকেশ্বর আলুর জায়গা, তোমাদের ওখান থেকেও অনেক আলু গেছে, দেখে নিও। আমরা যে মার্কেটিং নিয়ে, আমরা প্রাইস হাইক নিয়ে টাস্কফোর্স যে মিটিং করতাম রেগুলারলি, সেটা রেগুলারলি ভিজিট হচ্ছে বাজারে বাজারে করছে। এর মধ্যে যে আলু দাম রিটেলে বাড়ছিল ম্যাম, এটাও ওরা অ্যাডজাস্ট করার চেষ্টা করেছে। এখন মার্কেটে রিটেলেও দাম একটু কন্ট্রোলে এসেছে ম্যাম আগে থেকে। দেখো শীতকালে তো সবজির দাম ম্যাম সাবস্টিটিউশন হয়ে যায়। সবজির দাম তো কমে, বাড়বে কেন? জি মজুতদারি করে রাখবে। হোর্ডিংয়ের বিরুদ্ধে পুলিশেরও টিম আছে হোর্ডিং দেখার। হোর্ডিংয়ের কথা বলছি আমি। কি বলবো, হোর্ডিং করে রেখে দেয়, পরে দাম বাড়িয়ে যখন বাজারে পাওয়া যায় না তখন সেটা বেশি দামে বিক্রি করে। এই হোর্ডিং কোথায় কোথায় মানে প্রচুর মজুদ আছে দেখে নিন তো কালোবাজারিদের কাছে, দেখে নিয়ে সেটা সুলভ বাংলায়, সুফল বাংলায় একদম ছেড়ে দিন। এটা কে দেখে? ইবি ডিপার্টমেন্ট ম্যাম আমি বলছি ম্যাম, এনফোর্সমেন্ট ব্রাঞ্চের কে দেখে? ম্যাম ডিজিইবি দেখেন ম্যাম। তিনি এখানে উপস্থিত আছেন? না এখানে নেই ম্যাম। এমনিতে ম্যাম আমাদের সুফল বাংলা আপনার নির্দেশ মতন আমরা 160 বাড়িয়েছিলাম, এখন 640 আছে। আর যেমন আপনি নির্দেশ দিলেন, আমরা জেলা থেকে সরাসরি সবজি কিনে প্রচুর আনাচ্ছি কলকাতায়, সবজি দাম সবটা অনেক কমে গেছে ম্যাম। আর টিমগুলো ভিজিট করছে কলকাতা, কয়েকটা জায়গায় সমস্যা ছিল, সেখানে সিপি সাহেব এবং কেএমসি থেকেও কিন্তু টিম পাঠিয়ে কন্ট্রোল করা হয়েছে ম্যাম। শীতকালে সবজির দাম কমে, এটা মাথায় রেখো। গ্রামের চাষিদের থেকে সবজি কিনে বাজারে সাপ্লাই করো। সেটা করছি ম্যাম। 85 এখন সেন্টারে চলছে ম্যাম, এই বছর আমরা চালু করলাম। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সাইলেন্ট ডিপার্টমেন্ট হয়ে গেছে। অনেক লোক রাস্তায় দাঁড়িয়ে থাকে, কখনো কি সার্ভে করে দেখেছেন কোথায় কোথায় বেশি লোক দাঁড়িয়ে থাকে অফিস ছুটির পর, যেখানে বাসের ফ্রিকোয়েন্সি বাড়াতে পারে? বাসের ফ্রিকোয়েন্সি বাড়লে তারা যাতায়াত করতে পারে। আমার চোখেতে প্রায় পড়ে। মিনিস্টার নিজে কখনো ভিজিট করেছেন সারপ্রাইজ কলকাতার জায়গাগুলো নিয়ে? ট্রান্সপোর্ট সেক্রেটারি করেছে কখনো? হ্যাঁ দিদি, আমরা ফ্রিকোয়েন্সি বাড়িয়েছি কিছু, এবং কিছু কথাটার অর্থ কি? কিছু কথাটার কোনো অর্থ হয় না। তুমি একটা ট্রান্সপোর্ট মিনিস্টার, তোমাকে মাথায় রাখতে হবে কিছু কথার কোনো উত্তর নেই। মানুষ যাতে অফিসে যাবার সময়, অফিস ফেরত বা অন্যান্য সময় ঠিকমতো যাতায়াত করতে পারে সেটা দেখতে হবে। কলকাতায় মাঝে মাঝে ঘুরে দেখো ওয়ার্কিং ডেগুলোতে, কোথায় কোথায়, শুধু কলকাতায় একটা জায়গায় গেলে হবে না, সারা কলকাতা ঘুরতে হবে, ইনক্লুডিং আইটি সেক্টর, ইনক্লুডিং হসপিটালগুলোর সামনে আফটার ভিজিটিং আওয়ার্স। আর পুলিশকে বলবো স্পিড কমিয়ে ওভার স্পিড করা যাবে না। যে ওভার স্পিড করে গাড়ি চালাবে শীতকালে অ্যাক্সিডেন্ট হবে, যাতে না বাড়ে।
প্রত্যেকটা রাস্তায়, এমনকি ন্যাশনাল হাইওয়েতেও স্পিড কন্ট্রোলের একটা সিস্টেম থাকবে। রাতের দিকে কেউ থাকে না ট্রাফিক পুলিশের, ফলে রাস্তায় জ্যামটা খুব বাড়ে। সেকেন্ড হুগলি ব্রিজে ঘন্টার পর ঘন্টা লোক দাঁড়িয়ে থাকে। সেকেন্ড হুগলি ব্রিজটা কি কোনো রকম একটা ব্যবস্থা করা যেতে পারে না? কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ, হাওড়া পুলিশ কমিশনারেট এরা বসে, বিধাননগর পুলিশ কমিশনারেট বসে একটা ব্যবস্থা করতে পারে না? সেই সময় ট্রাকগুলো চলে, ফলে টোটাল ট্রাকগুলো একটা জায়গা দিয়ে চলে, ফলে সেকেন্ড হুগলি ব্রিজটায় যদি কোনো ইনসিডেন্ট হয়ে যায়, আমি তোমায় বলছি যে কোনো দিন বড় ঘটনা ঘটে যাবে। প্লিজ টেক কেয়ার। আমি এটা আগেও অনেকবার বলেছি, এখনও বলছি, 5-6টা ওয়ে আউট বের করো। মা ফ্লাইওভার বন্ধ করে দেওয়া হয়েছিল রাত্রি সন্ধ্যে 6টার পর। পুলিশের সবচেয়ে ইজি কাজ হচ্ছে বন্ধ করে দাও। কোনো ভিআইপি গেলে সব বাড়ি ঘর দোকান টোকান বন্ধ করে দাও। কেন? চালু রেখে সব তো করা যায়, করা যায় নাকি? কত লোক তার প্রয়োজনে, সবার তো 4 চাকা নেই, বা 4 চাকা থাকলেও সে অ্যালাউ নয়, 2 চাকাও অ্যালাউ নয়। তো লোকে রাত্রে বিপদে পড়লে ওষুধ কিনতে যাবে কি করে? হসপিটালে যাবে কি করে? রাত বেরোতে কেউ কোনো বিপদে পড়লে সে যাতায়াত করবে কি করে? 2-1টা লোকের জন্য সমগ্র সমাজ তো দায়ী নয়। মা আচার্য জগদীশচন্দ্র বসু রোড, এগুলো আমরা 40 কিলোমিটার স্পিড করে দিয়েছি সন্ধ্যে 7টা থেকে। তাহলে ভদ্রভাবে সবাই যাতায়াত করবে। আর যেসব জায়গাগুলো ফাঁক রয়ে গেছে এখনো, সেই ফাঁকগুলোকে বন্ধ করতে হবে। ববি নেই, চলে গেছে, বা আরবান ডিপার্টমেন্টের বিনোদ আছে এখানে নিশ্চয়ই। गुलाम आसी मैम। কে আছে? गुलाम अली मैम। গোলাম আলী, তোমাদের লক্ষ্য রাখতে হবে, একবার ভিজিট করো यस मैम। কোন কোন জায়গাগুলো ফাঁকা আছে। यस मैम। পুলিশের সাথে কথা বলে সেটাকে ব্লক করতে হবে, ओके मैम। যাতে কোনো গাড়ি গড়িয়ে না পড়ে। मैम। আমরা রাজ্যের প্রায় 10,000 স্কুলকে ডিজিটাল এডুকেশন শুরু করবার জন্য কম্পিউটার থেকে শুরু করে যাবতীয় সরঞ্জাম দিয়েছি। সে কাজ কতদূর এগোলো? আমি স্কুল এডুকেশন ডিপার্টমেন্টকে বলবো, যদি কাজ এখনও বাকি থাকে ইমিডিয়েট এটাকে শুরু করা। 2, আমি কাগজে দেখলাম, আমি জানতাম না। আমি চিফ সেক্রেটারিকেও জিজ্ঞেস করলাম, চিফ সেক্রেটারিও জানতো না। প্রাথমিক স্তরের সেমিস্টার, তো পলিসি ডিসিশন এডুকেশনে যখন ইউ আর এডুকেশন মিনিস্টার, বাট প্লিজ রিমেম্বার, ইফ দেয়ার ইজ এ নিউ পলিসি ডিসিশন, প্লিজ কনসাল্ট আস। দিদি, আমি ওটা কাগজ আমিও দেখে পরশুদিন সেক্রেটারির সঙ্গে কথা বলে পরশুদিন রাতে চিফ সেক্রেটারির কাছে প্লেস করেছি। আপনি কনসেন্ট দিলে তবে নোটিফিকেশন হবে। কাগজে আগে বেরোলো কি করে? প্রেস কনফারেন্স করে আমি দিয়েছি। কোনো কথা শুনতে চাই না, পাবলিক তো জেনে গেল আগে। যা মেসেজ যাওয়ার চলে গেছে, ওটা হবে না। ঠিক আছে দিদি। 4 জন অ্যাডভাইজার সিদ্ধান্ত নিয়ে বলে দিল, আর হয়ে গেল। বাচ্চাগুলোর আমি চাই ভার কমাতে, কাঁধের ব্যাগ কমাতে। ওদের যদি আমরা ভার বাড়িয়ে দিই, এমনিতেই পড়াশোনার ভার এখন খুব বেশি, ওইটুকু বাচ্চারা কথা বলতেই পারে না, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার বলতে পারে না। তাদের পড়ানো হয়, শেখানো হয়, তো সেমিস্টার বলবে। একটা 1-এর বাচ্চা কি সেমিস্টার দেবে? না 2-এর বাচ্চা কি সেমিস্টার দেবে? কলেজে যেটা চলে স্কুলে সেটা চলে না। না দিদি, আমি বলেছি স্কুলে এগুলো হয় না। স্কুল যা প্রথা চলছে তাই চলবে। কলেজ ইউনিভার্সিটিতে শুরু হয়েছে, তারা অভ্যস্ত হয়ে গেছে, তারা জানে। তারা অনেকটা এখন আজকের যুগে মডার্নাইজ হয়ে গেছে, তারা জানতে পারে ব্যাপারগুলো।
এবং এটা অলরেডি চালু হয়ে গেছে, তাই তাদের এটা প্রবলেম থাকে না। কিন্তু প্রবলেম এটা থাকে বাচ্চাদের, অফকোর্স স্কুলের বাচ্চাদের থাকবেই। স্কুলে কোনো সেমিস্টার চলবে না। আর আমি বলবো, এডুকেশনের ব্যাপারে নতুন করে কোনো পলিসি নিলে প্লিজ লেট আস নো ফার্স্ট বিফোর প্রেস। প্রেসে যখন একটা সাবজেক্ট যায়, মানুষ মনে করে এটাই সত্যি, গরুর রচনা করার মতো। এটা তোমাদের বুঝতে হবে। প্রেসকে একটা খাইয়ে দিলাম, নিউজ দিতে হলো, এখন আবার নিয়ম হচ্ছে করে খাইয়ে দেয়, ভাত খাইয়ে দেয় না, নিউজ খাইয়ে দেয়। নিউজটা কি না, ওখান থেকে অমুক দাদা নিউজটা পাঠালেন, অমুক দিদি নিউজটা পাঠালেন। কেন সামনাসামনি বলতে হবে? অসুবিধার কী আছে? আর এটা প্রেস মিডিয়াকেও আমি রিকোয়েস্ট করব যে কারো মুখের কথা শুনে সঠিক তথ্য না পেলে, ঘোড়ার মুখের কথা না শুনে আপনারা প্লিজ এইসব ব্যাপারগুলো, কে পাঠালো আর কে পাঠালো না, এর মধ্যে নির্ভর করবেন না। গভর্নমেন্ট যখন কোনো নতুন কাজ করে, সেটা গভর্নমেন্ট লেভেলে আলোচনা করে সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে সেটা পাঠায়। যারা পেছন থেকে পাঠায় তারা ব্যাকডেটেড, তাদের ব্যাকবোনটা একটু দুর্বল। আর যারা সামনে থেকে ফেস করে, তাদের মেরুদণ্ডটা একটু সোজা, এবং সেটা সত্য। এবার আমি আসবো পাট্টা বিতরণে। দু সালের পর থেকে সাধারণ মিলিয়ে, সব মিলিয়ে মোট পাট্টা বিতরণ হয়েছে 6 লক্ষ। কৃষি ও গৃহ পাট্টা 2,13,000, নিজ গৃহ নিজ ভূমি পাট্টা 2,26,000-এর বেশি, চা পাট্টা 57,000, রিফিউজি রিলিফ পাট্টা 59,000, ফরেস্ট পাট্টা 37,000-এর বেশি, ফ্রিহোল্ড টাইটেল ডিড 290টি উদ্বাস্তু কলোনির প্রায় 59,000 পরিবার। এরা কি পাট্টা পেয়েছে বিবেক? হ্যাঁ ম্যাডাম, এগুলো হচ্ছে অ্যাচিভড ফিগার্স, এবং আমরা ম্যাডাম আপনাকে গত সপ্তাহে একটা নোট পাঠিয়েছি। 5,500 পাট্টা অলরেডি রেডি আছে। আপনার কনভিনিয়েন্ট ডেট পেলে রাজ্য স্তরের একটা আমরা অনুষ্ঠান করে দিয়ে দিতে পারি। এর বাইরেও প্রায় 10,000 পাট্টা এখন আন্ডার প্রসেস, মানে বিভিন্ন আন্ডার প্রসেস যেটা আছে রেডি করে দাও, একসাথে করে দেবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার আমাকে বলো তো, উদ্বাস্তু কলোনিগুলো যেগুলো ছিল, সেগুলো প্রত্যেকটা আমরা বলেছিলাম রেকগনাইজড হবে। হ্যাঁ, সেটা কি রেকগনিশন হয়েছে? হ্যাঁ ম্যাডাম, অল রেফিউজি কলোনিজ হ্যাভ বিন রেকগনাইজড, এবং আমাদের এই কাজটা ম্যাডাম একেবারে শেষের দিকে। কয়েকটা জায়গায় যেখানে আমরা কিছু কিছু সংবাদ পাচ্ছি, যেমন কিছুদিন আগে বারুইপুর পেয়েছি, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মধ্যেও দক্ষিণ 24 পরগনায় পেয়েছি। খুব দ্রুত সার্ভে করাচ্ছি এবং এগুলোকেও শেষ করার কাজ চলছে ম্যাডাম। কৃষ্ণনগরে অনেক উদ্বাস্তু কলোনি আছে নদিয়া জেলায়। হচ্ছে ম্যাডাম ওখানে। ওটা হচ্ছে? প্রায় হয়ে গেছে। যেটুকু রেসিডুয়াল কাজ বাকি আছে ম্যাডাম, শেষ করার চেষ্টা চলছে। দেখে নাও। আর চা পাট্টা? আচ্ছা, চা পাট্টা ম্যাডাম যেটা বললাম, এই যে 10,000-এর কাজ চলছে ম্যাডাম, এর মধ্যে প্রায় 6,500 হচ্ছে চা পাট্টা। এতে কতগুলো ডিসিশন আছে পলিসি লেভেলে, যেটা আমি আপনার কাছে এসে নিয়ে নিলে ম্যাডাম খুব দ্রুত ওর একটা নিষ্পত্তি হবে। ওই কাজটা ওখানে সার্ভে করে রেডি আছে। আপনি যে সিদ্ধান্ত নেবেন তার ভিত্তিতে ওটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে দেখো, পারি। এগুলো তো 1 সেকেন্ড লাগে কথা বলতে। আমি চলে আসছি ম্যাডাম। এবার আমি আর ল্যান্ডে আর একটা কথা বলবো। তুমি তো একটা ভালো কাজ করেছিলে, অনেক বিএলআরওকে একসাথে র্যান্ডাম চেঞ্জ করে দিয়েছিলে। এখনও কই একটা সার্ভিলেন্স চলছে যে কারা কারা এখনও ইল্লিগাল জমি মিউটেশন করছে? যে করবে সে রিটায়ার করে গেলেও কিন্তু আমি ছাড়বো না। ম্যাডাম খুব স্ট্রং মেসেজ গিয়েছে আমাদের। ওই প্রায় 750 জনকে ম্যাডাম দুটো আমরা খেপে ট্রান্সফার করেছি। আর ট্রান্সফারের বাদেও
একেবারে চিহ্নিত করে কয়েকজনের যেটা বলে মানে এনফোর্সমেন্ট অ্যাকশন আর কি, মানে একজনকে তো কম্পালসারি রিটায়ারমেন্টেরও আপনার অনুমোদনের জন্য আমরা মানে অনুমোদন পেয়ে গেছি, মানে 3বার ম্যাডাম ওর বিরুদ্ধে ডিপি হয়েছে এবং বারবার করে সে কিন্তু ভুল করেই যাচ্ছে আর কি। ভুল এই- করছে না, ইচ্ছা করে টাকা কামাচ্ছে। হ্যাঁ, তাদের বিরুদ্ধে এফআইআর কেন হবে না? হয়েছে তাদের অ্যারেস্ট করাও, ম্যাডাম ম্যাডাম অ্যারেস্ট করে পুলিশ অ্যাকশন নিক, তবে তো হবে। সেটা হচ্ছে ম্যাডাম, এবং আমরা প্রায় 50 জনের এমন ডিপির একটা তালিকা তৈরি করেছি, সেটাও খুব দ্রুত যাতে ডিপি শেষ করে দিয়ে তাদের পানিশমেন্ট দিয়ে দেওয়া যায় সে কাজটাও চলছে। আপনার মেসেজটা খুব স্ট্রংলি গিয়েছে যে এইসব মানে কন্ট্রোলে আনতে হবে, চলবে না আর কি। ইল্লিগাল জমিয়ার যদি কেউ দিয়েছে, আর একটা বলি স্যান্ড পলিসি, মাইনিং পলিসি, কোল পলিসি, আর জয়গায় গাঁও তো তোমরা জানো যে অনেক ডলোমাইটও আছে, যেটা পড়ে আমাদের জয়ন্তী নদীটা বন্ধ হয়ে যায়। সেখানে যদি আমি অফিসিয়ালি টেন্ডার করি, তাহলে লিগাল টেন্ডার করে দিই, তাহলে তো অনেকটা টাকা আসে গভর্নমেন্টের, এবং জায়গাটাও লিগাল হয়ে যায়, অনেক লোক কাজও পায়। ঠিক সেমভাবে মাছের ভেড়ি, প্রচুর মাছের ভেড়ি আছে, সেই মাছের ভেড়িগুলো কেউ কেউ করে খাচ্ছে। আমি 1 বছর ধরে বলছি এটা। মাছের ভেড়িগুলো, অনেকগুলো ফিশারিজ ডিপার্টমেন্টেরও ভেড়ি আছে, সেই ভেড়িগুলো একত্রিতভাবে ল্যান্ড ডিপার্টমেন্ট একটা পলিসি করবে এবং করে অফিসিয়ালি টেন্ডার করে লিগালি অর্ডার দেবে যে কে চালাবে আর কে চালাবে না, এবং তার জন্য গভর্নমেন্টের কাছে টাকা আসবে। ম্যাডাম মাছের ভেড়ির ক্ষেত্রে বলি, আপনি একটা কমিটি অফ মিনিস্টার্স তৈরি করে দিয়েছিলেন, তো আমরা বিগত মানে 15 দিন আগেই একটা বড় মিটিং করেছি, সেখানে সমস্ত সিদ্ধান্ত আপনি যেগুলি বলেছেন যে একটা সেন্ট্রাল পোর্টাল তৈরি হবে, ফিশারিজ ডিপার্টমেন্ট তৈরি করবে, যেহেতু ফিশারিজ সম্পর্কে জ্ঞান তাদের সবচেয়ে বেশি, আর জেলা স্তরে এই কমিটি এই সেন্ট্রাল পোর্টালের মাধ্যমে সমস্ত নিলাম ইত্যাদি করবে, যাতে সমস্ত তথ্য ইত্যাদি ট্রান্সপারেন্টলি একটা জায়গা থেকে আমরা পর্যবেক্ষণ করতে পারি। সেটা হচ্ছে ফিশারিজের ক্ষেত্রে। আর এর আগে যে আপনি কথা বললেন অ্যাবাউট ল্যান্ড ইত্যাদি ম্যাডাম, ওটাও বলছি যে সেখানেও আমাদের নজর খুব স্ট্রং রয়েছে, এবং যে যে জায়গাতে আমরা মনে করি রেভিনিউ আমাদের লস হতে পারে, লিক হতে পারে, আপনি স্পেসিফিক জিজ্ঞাসা করলেন ওই নদী কাটা মাটি ইত্যাদি। বন্দনা ম্যাডামের সঙ্গে আমার মিটিং হয়েছে ম্যাডাম লাস্ট উইক, এবং আমরা ওদের সঙ্গে তথ্য বিনিময় করেছি যে আমি কোন কোন খাতে কী টাকা পাই, ল্যান্ড রেভিনিউ যেটা আমরা বলি, এবং তারা বিগত 2 বছরে এই যে কর্পোরেশন ম্যাডাম পুরো 5 হেক্টরের উপর যে সমস্ত এই নিলাম করার যে দায়িত্বটা পেল, এই পুরো ডেটা ম্যাডাম ম্যাচ হয়ে গিয়েছে, এবং আমরা চিফ সেক্রেটারিকেও জানিয়েছি আমরা কোন কোন জায়গায় এখন প্লাগ করতে চাইছি। 2-3টে জিনিস মানে বেরিয়ে এসছে, যেমন বলি ধরুন ম্যাডাম কর্পোরেশন টেন্ডার ডেকে দিয়েছে, খুব সায়েন্টিফিক্যালি কাজ হচ্ছে সবার তদারকিতে ইত্যাদি, কিন্তু মাঝে যে 4-5 মাসখানা প্রায় নদী কাটা বন্ধ করে দিই প্রাকৃতিক কারণের জন্য, তখন ওই সিলভার স্ট্যান্ডটাকে স্ট্যাক করা হয়, ওই স্ট্যাক থেকে এখনও কিছু কিছু লিকেজের ঘটনা ঘটছে, এবং ডিএলএলআরও আমাদের জানিয়েছেন এটাকে। বীরভূমে বেশি হচ্ছে। হ্যাঁ, 3-4টে জেলা আছে ম্যাডাম, বীরভূম ওর মধ্যে পড়ে। এটা কিভাবে প্লাগ করা যায় প্রযুক্তিকে ইউজ করে, কি কিউআর কোড, কি স্যাটেলাইট ম্যাপিং ইত্যাদি, এটা এই বন্দনার সঙ্গে ম্যাডাম ডিটেল আলোচনা হয়েছে, বিভু গোয়েলও তাতে পার্টিসিপেট করছে। আমরা একটা ব্লুপ্রিন্ট বানিয়ে চিফ সেক্রেটারিকে দেবো যে এই পয়েন্টে আমাদের ল্যান্ড রেভিনিউ আরো রেশমি নেই আজকের মিটিংয়ে? এই রশ্মি, তুমি বিবেকের সাথে বসছো না কেন এটা নিয়ে? হ্যাঁ ম্যাম, আমরা আলোচনা করেছি, এবং আমরা এই